জল এখনও নামেনি পুরোপুরি। 2 সপ্তাহ হয়ে গেল। প্রায় হাঁটু জল ঠেঙিয়ে বাকিদের সাথে নিজের পাড়ায় এলো মহাশ্বেতা। অবশ্য পাড়া বলতে আর কিছুই নেই। চেনা কয়েকটা গাছ, পাঁচিল আর ওই ডাকঘরের পাকা ঘরটুকু, বাকি সবই প্রায় ভেসে চলে গেছে বন্যায়। আন্দাজে নিজের ভিটেটুকু খুঁজে পেল ও। 2টো বাঁশ আর একটা আধভাঙা পাঁচিল দাঁড়িয়ে আছে শুধু। ঘটি বাটি কিছু আদৌ পাওয়া যাবে কিনা জলটা আরও নামলে বোঝা যাবে। আশপাশ থেকে চাপা একটা হাহাকার ভেসে আসছিল মহাশ্বেতার কানে। তবে ও গায়ে মাখল না। ঘর ছাড়ার অভিজ্ঞতা তো এই প্রথম নয় ওর জীবনে। সমস্ত দাঙ্গা রায়টের পরও ভারত পাকিস্তান ভাগাভাগির সময়ে মাটি আঁকড়ে পড়েছিল ওরা। দেশ ছাড়তে হলো মুক্তিযুদ্ধের আগে আগে। বর্ডার ক্রস করে ভারতে পৌঁছতে পৌঁছতে পরিবার থেকে কিভাবে যেন আলাদা হয়ে পড়ল। তারপর এই রিফিউজি ক্যাম্প থেকে ওখানে কয়েক বছর একটা চিলেকোঠার ঘর পেয়েছিল প্রথমে। তারপর আস্তে আস্তে নতুন নাগরিকত্ব, নতুন পরিচয়। নিজের নামটাও বদলে নিয়েছিল এক ফাঁকতালে। চরম অসহায়তার মাঝেও মহাশ্বেতা ডাকটা শুনে ভরসা খুঁজে পেত একটু একটু করে। তারপর কখনো মুড়ি বেচে, কখনো বাড়ি বাড়ি রান্না করে, কখনো বা আচার ফেরি করে ঘর বেঁধেছিল তিলে তিলে। একটা ছোট্ট 1 কামরার ফ্ল্যাটও করতে পেরেছিল জমিয়ে জমিয়ে। তারপরে ছেলেটার চাকরির জন্য নাকি কোনো পরীক্ষার জন্য বেচে দিতে হলো। সে চাকরি তো ছেলেটা পেলও না। এখন দূর রাজ্যে গিয়ে কোনো দোকানের হিসেব রাখে। আর নিজের জীবনের হিসেব মেলাতে হিমশিম খায় মহাশ্বেতা। গেলবারের বন্যায় তাও দেয়ালগুলো টিকে ছিল। চালটাকে সারানোর জন্য যে টাকাটা জমিয়েছিল প্রায় সবটাই চলে গেল আর বছরে ডাক্তারের খরচায় আর ওষুধে। তবে জীবনকে আর ভয় পায় না ও। কোনো আফসোসও নেই। কাঁপা হাতে বাঁশগুলোর গায়ে হাত বোলালো একবার। আবার শুরু হবে লড়াই শূন্য থেকে। আবার হয়তো তা ভেসেও যাবে, ভাসুক। জীবন যা দেয় আবার হয়তো নিয়েও নেয়। কিন্তু তাতে কি? তার ঘর তো আর খড়ের চাল আর কাঠের খিড়কিতে আটকে নেই। বারবার ঘরহারা হতে হতে নিজের মধ্যেই ঘর খুঁজে পেয়ে গেছে সে। শহরে আজ থেকে পুজো শুরু হলো বোধহয়। দুগ্গা দুগ্গা বলতে বলতে সে ধীর পায়ে এগিয়ে গেল। ওই দেয়ালের ফাঁক থেকে একটা ঘট উঁকি মারছে, কানায় কানায় জলে ভর্তি।